আসসালামু আলাইকুম। আজ ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ ভারতীয় পত্রিকায় ওসমান হাদির তুমুল প্রশংসা, ঘটনা কি? ওসমান হাদির দাফন নিয়ে যা ভাবছে পরিবার। এনসিপি নেতা হান্নান মাসুদকে হত্যার হুমকি। এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাংলা দৈনিক পত্রিকা আনন্দবাজারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে তুমুল প্রশংসা করা হয়েছে হাদির। প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তরুণ নেতার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। উত্তেজিত জনতার রোষ থেকে রেহাই পাননি সাংবাদিকেরাও। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের দুই সংবাদপত্র প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের দফতরে ভাঙচুরের পরেই আগুন ধরিয়ে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় প্রতিবাদে অশান্তি ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, কে ছিলেন এই নেতা যার জন্য ফের উত্তপ্ত হলো বাংলাদেশ? সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনে কিভাবে এত দ্রুত আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন তিনি? জন্ম বরিশালে। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। 6 ভাই বোনের মধ্যে হাদি ছিল সর্বকনিষ্ঠ। এহেন হাদি মাদ্রাসা শিক্ষা শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। জীবনের মোড় বদলে যায় 2024 সালের মাঝামাঝি। সে বছরের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মূলধারার কোনো রাজনৈতিক দলে সক্রিয়ভাবে যুক্ত না থাকলেও সেই সময় থেকেই আন্দোলনের পরিচিত মুখ হয়ে ওঠেন হাদি। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে হওয়া আন্দোলনে যেসব নেতা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, হাদি তাদের একজন হয়ে ওঠেন। বলা যেতে পারে হাদির রাজনৈতিক উত্থান হয়েছিল এই আন্দোলনের সময় থেকেই। জুলাই আন্দোলনের পর হাদির নেতৃত্বে ছাত্র জনতার একাংশ গড়ে তোলে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। এই মঞ্চের মূল দাবি ছিল যাবতীয় আধিপত্যবাদের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায় বিচারের দাবি প্রতিষ্ঠা করা। ক্রমে হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠে হাদির দল। চলতি বছরে সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি গড়ে ওঠে, সেখানেও ইনকিলাব মঞ্চের সক্রিয় ভূমিকা ছিল। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনায় হাদির সক্রিয় উপস্থিতি নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়। ক্রমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়, রাষ্ট্রপতির পদত্যাগ সহ নানা বিষয়ে বক্তৃতা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন হাদি। তার বক্তৃতার ভাষা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে হাদির এই নির্ভীকতার প্রশংসা করে হয়ে ওঠেন তার সমর্থক। কেউ কেউ আবার তার ভাষাকে অশালীন বলে সমালোচনা করতে শুরু করেন। অবশ্য সেসবে কান দেননি তরুণ নেতা। আপাত অশালীন ভাষাকে মুক্তির মহাকাব্য আখ্যা দিয়ে নিন্দকদের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। ব্যক্তিগত জীবনে হাদি ছিলেন একজন শিক্ষক, স্বামী এবং এক সন্তানের পিতা। সমাজ মাধ্যমেও সর্বক্ষণের সক্রিয় উপস্থিতি ছিল তার। গত নভেম্বরে হাদি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করেন, দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকেরা সর্বক্ষণ নজরদারিতে রাখছে তাকে। এরপরেই ইনকিলাব মঞ্চের তরফে বার্তা দেওয়া হয়, জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসন থেকে লড়বেন হাদি। গত 12 ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন ও গণভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিন দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীদের গুলিতে গুরুতর জখম হন হাদি। মাথায় গুলি লাগে তার। ইউনূস সরকারের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মী হাদিকে গুলি করেন। উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। হাদির মৃত্যুর পরেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি আঁচ করে গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইউনূস। সেখানে তিনি ধৈর্য ও সংযম বজায় রাখার আবেদন জানান। কিন্তু ঘটনা প্রবাহ বলছে, বিক্ষোভকারীরা দেশের অন্তর্বর্তী প্রধানের আবেদন কার্যত অগ্রাহ্য করেছেন। ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী সর্বত্র অশান্তি শুরু হয়েছে। মুজিবের ধানমন্ডির বাড়িতে ফের ভাঙচুর চালানো হয়েছে। রাজশাহীতে ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের দফতর। চট্টগ্রামে ভারতীয় উপদূতাবাস লক্ষ্য করে ঢিল পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। রাত থেকে উপদূতাবাসের সামনে অবস্থানে বসেছেন ছাত্র যুবদের একাংশ। স্লোগান উঠেছে,
তুমি কে আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। শেখ হাসিনা এবং ভারত বিরোধী স্লোগানও শোনা গিয়েছে বিক্ষোভকারীদের মুখে। শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ৭ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন। শোকে স্তব্ধ তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা। হাদিশূন্য বসত ভিটায় ভিড় করছেন চেনা অচেনা মানুষ। গ্রামবাসীরা এখন শেষবার তাকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন হাদির ইচ্ছে ছিল তাকে তার বাবার কবরের পাশে সমাহিত করা হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। নিহত হাদির ভগ্নিপতি আমির হোসেন গণমাধ্যমকে বলেন, হাদির ইচ্ছে ছিল তাকে তার বাবার পাশে সমাহিত করা। শুক্রবার সকাল থেকেই চেনা অচেনা মানুষ ভিড় করেছেন হাদির ভাঙাচুরা ঘরের সামনে। বাড়িতে থাকা হাদির বোন ও পরিবারের প্রতি সান্ত্বনা জোগাতে আগতরা ভাষা পাচ্ছেন না। এ সময় কেউ স্মৃতি শেয়ার করছেন, কেউ হাদির হত্যার বিচারের দাবি তুলছেন। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটর সাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর হাদিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সরকারের পৃষ্ঠপোষকতায় উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। সন্ত্রাসীদের গুলিতে শহীদ জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দাবি জানান তিনি। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ঢাকা ৮ আসনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কাজী নজরুল ইসলামের কবরের পাশে আমাদের প্রাণপ্রিয় ওসমান হাদির কবর করার দাবি জানাচ্ছি। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে যারা খুন করেছে, বাংলাদেশকে তাদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার ভোর 4:30টায় সংগঠনটির ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়েছে। পোস্টে আরও যা লিখেছে ইনকিলাব মঞ্চ, ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়। 32 আর 36 এক জিনিস নয়, এটা আমাদের বুঝতে হবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন। এই মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য, নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে পোট্রে করার চেষ্টা করা হচ্ছে, যার কোনো সুফল নাই। উল্টো দীর্ঘমেয়াদী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি আমরা। ওসমান হাদি তার অ্যাক্টিভিজম, তার রাজনীতির পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সার্বভৌমত্বের শত্রু চিনিয়েছেন, সেই সঙ্গে তাকে মোকাবেলা করার পথও বাতলে দিয়েছেন। আমাদের সামনে দীর্ঘ লড়াই, এটাকে কোনোভাবেই 2-1 দিনে হাসিল করা সম্ভব না। বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন, সহিংসতা পরিহার করুন। এর ঘণ্টাখানেক বাদে অন্য একটি পোস্টে ইনকিলাব মঞ্চ লিখেছে, খুনি যদি জাহান্নামেও থাকে, জাহান্নাম থেকে এনে আমাদের সামনে হাজির করতে হবে। আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সহিংসতা পরিহার পূর্বক সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। গত 12 ডিসেম্বর দুপুর 2:20 রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশা যোগে যাওয়ার সময় হাদিকে মোটর সাইকেলে আসা 2 ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটো রিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। তবে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে। সেখানে বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়। এ খবর ছড়িয়ে পড়তেই ঢাকা সহ বিভিন্ন জেলায় শুরু হয় বিক্ষোভ। হাদির মৃত্যুকে ঘিরে এখনো উত্তপ্ত গোটা দেশ। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী 6 আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে রূপক নন্দী নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তাকে নিষিদ্ধ করার পাশাপাশি ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়। ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা যায় রূপক নন্দী সরাসরি হান্নান মাসুদকে উদ্দেশ্য করে লিখেছেন, হান্নান, আগুন নিয়ে খেলা করো না, পরে পস্তাতে হবে বলে দিলাম। পোস্টে আরও উল্লেখ করা হয়, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে যারা ভালোবাসেন তারা হান্নান মাসুদকে ছাড় দেবেন না।
এমনকি হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে হান্নান মাসুদকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হয়। এদিকে একই সময়ে আব্দুল হালিম আজাদের ছেলে ইশরাত রায়হান অমি জনৈক এনসিপি কর্মীকে মেসেঞ্জারে চরম উস্কানিমূলক বার্তা পাঠান। ওই বার্তায় তিনি লেখেন, আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসুদ ও তানভীর সহ অন্য নেতাদের হাতিয়ার উত্তর অঞ্চলে চলাচল হারাম করে দেওয়া হবে। বার্তায় আরও বলা হয়, ডাইরেক্ট গিলে ফেলবে আমাদের নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, হাতিয়ার রাজনীতিতে আব্দুল হালিম আজাদ সম্প্রতি সরকার গঠনে সম্ভাবনাময় একটি দলের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এই নিয়ে এনসিপি প্রার্থী হান্নান মাসুদের সমর্থকদের সঙ্গে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে। সম্প্রতি আব্দুল হালিম আজাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার গুঞ্জন শুরু হলে তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এর দায় হান্নান মাসুদের উপর চাপিয়ে এ ধরনের হুমকি দিতে শুরু করে। এই ঘটনায় হাতিয়ার সাধারণ ভোটার ও এনসিপি সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, নির্বাচনের আগে একজন প্রার্থীর বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এ বিষয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন, আমি এসব হুমকিতে মোটেও শঙ্কিত নই। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার গুলির মুখে আমরা ভয় পাইনি, সেখানে এসব সন্ত্রাসীদের তোয়াক্কা করি না। প্রশাসন যদি শুরু থেকেই কঠোর ব্যবস্থা নিত তাহলে তারা এত বড় সাহস পেত না। আজ হাদির মতো জুলাই অভ্যুত্থানের একজন নেতাকে হত্যা করা হয়েছে, এটা গভীর উদ্বেগের বিষয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো মন্তব্যের ফাঁদ সম্পর্কে। অনলাইন দুনিয়ায় প্রত্যেকেরই একটা ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ আছে। এই পেজের মাধ্যমে বা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অনেক সময়ই অন্যের পেজে বা অন্যের আইডিতে গিয়ে কমেন্ট করি। এই কমেন্টও কিন্তু আপনাকে ফাঁদে ফেলে দিতে পারে। সুতরাং কোথায় কোন ধরনের কমেন্ট করবেন বা করবেন না সেই বিষয়ে অবশ্যই সচেতন থাকা উচিত। ধরুন, একটা বিউটিশিয়ানের বিজ্ঞাপনে আপনি গিয়ে কমেন্ট করলেন, সেই কমেন্ট কিন্তু আপনার মধ্যে একটা ফাঁদ তৈরি করতে পারে। কী ধরনের ফাঁদ? সেই কমেন্টের সূত্র ধরে আপনার সাথে যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে। যোগাযোগের পর আপনি নানা ধরনের লোভনীয় প্রস্তাবে পড়তে পারেন এবং শেষমেশ আপনি সেই প্রস্তাবের ফাঁদে যদি পা দেন তাহলে বিপদ হতে পারে। সুতরাং কমেন্টের ক্ষেত্রেও আপনার সচেতন থাকা উচিত। একজন মানুষের কমেন্ট কিন্তু ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। সুতরাং আপনি কোথায় কি কমেন্ট করছেন সেটা অবশ্যই ধর্তব্যের মধ্যে নেওয়া উচিত এবং গুরুত্বের সঙ্গে দেখা উচিত। আপনার এটা অবশ্যই করা উচিত নয় যে এমন কোনো কমেন্ট করা যে কমেন্টটিকে আপনার ব্যক্তিত্বের নিচু মানসিকতার পরিচয় উপস্থাপন করবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য গাজার চিকিৎসকরা মনোনীত হয়েছেন। পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজো এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাতিয়াস নেমেক আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করেন। তিনি নরওয়েজিয়ান নোবেল কমিটিতে মনোনয়ন জমা দেওয়ার পর তা জনসমক্ষে তুলে ধরেন। নেমেকের বিবৃতি অনুযায়ী ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য সহ 33টি দেশের প্রায় 300 জন যোগ্য প্রস্তাবক এই মনোনয়নে স্বাক্ষর করেছেন। এই মনোনয়ন সম্পর্কে নেমেক বলেন, এটি সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যেও মানবিক মূল্যবোধ রক্ষাকারী ব্যক্তিদের প্রতি বিশ্বব্যাপী শ্রদ্ধার প্রকাশ। তিনি জানান, এই মনোনয়ন রাজনৈতিক বিভাজন অতিক্রম করে বিশ্ব শান্তিতে অবদান রাখার প্রতীক হিসেবে বিবেচিত হবে। নেমেক আলবানিজের মানবাধিকার রক্ষা ও আন্তর্জাতিক আইন সংরক্ষণে ভূমিকার প্রশংসা করেন। তার ভাষায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং তীব্র রাজনৈতিক চাপের মুখেও আলবানিজ তার মিশন অব্যাহত রেখেছেন। তিনি মনে করেন, আলবানিজ আন্তর্জাতিক আইনের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। মনোনয়নের তালিকায় গাজা ভিত্তিক চিকিৎসকরা রয়েছেন। তাদের মধ্যে ডাক্তার হুসাম আবু সাফিয়া ও ডাক্তার সারা আল সাক্কারের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তারা যুদ্ধ এবং সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও জীবন ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। নেমেক জানান, গাজার স্বাস্থ্য অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেলেও এসব চিকিৎসক প্রতিদিন আহত মানুষকে সেবা দিচ্ছেন। তিনি মনে করেন, চিকিৎসা নীতিমালা মেনে মানবিক দায়িত্ব পালনই তাদের নোবেল স্বীকৃতির উপযুক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গাজার হামলা প্রসঙ্গে নেমেক বলেন, যুদ্ধবিরতির শর্ত মানা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 10 অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী শতবার যুদ্ধবিরতি ভেঙেছে। এতে অন্তত 391 জন ফিলিস্তিনি নিহত এবং 1063 জন আহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে বর্তমান পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় 70,600 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন
আরও 1,71,100 জনেরও বেশি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। নেমেক আরও বলেন, গাজায় চিকিৎসক ও মানবিক কর্মীদের স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক সমাজকে মানবাধিকার ও মানুষের মর্যাদা রক্ষার বার্তা দেওয়া হচ্ছে। এই মনোনয়ন বিশ্ব রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্বশীল হওয়ার আহ্বানও বহন করছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।